সোমবার পুজোর সময় আমার মামাবাড়ির ছোট বড় সবাই মিলে হিমালয় ভ্রমণে গেলে বাড়ি পাহারার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। অবশ্য আমি একা নই, বাড়ির পুরনো কাজের লোক রামলালও ছিল। লোকটা রাঁধুনি হিসেবে খাসা। দুজনে মনের আনন্দে যথেচ্ছ খেতুম আর ক্যারাম পিটতুম। শুধু রাতের বেলাটা, সে কথা বলতেই এই গল্প। বাড়িটা শহরতলি এলাকায়, একেবারে শুনশান নির্জন, আর গাছপালা পুকুর ডোবাও প্রচুর। মনেই হবে না শহরের নাকের ডগায় এমন পাড়া গিয়ে পরিবেশ থাকতে পারে। তাছাড়া খুব পুরনো আমলের বাড়ি, চারদিকে বাগান, পুকুর, একটা বাঁশবন পর্যন্ত। রামলালের বয়স হলেও শরীরখানা এখনো জোয়ানের মতোই তাগড়ায়। বোঝা যায় একসময় রীতিমতো ব্যায়ামবীর ছিল। আর এমন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক, কোনো রকম ভাবনা থাকার কথা নয়। চোর ডাকাতের সামনে রামলাল গোফে তা দিয়ে দাঁড়ালেই ল্যাচ তুলে পালিয়ে যেতে পথ পাবে না। হ্যাঁ, প্রথম দিন সে কথাই মনে হয়েছিল, কিন্তু সন্ধ্যার মুখে বাইরে গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল, দাদাবাবু আপনি একটু দাঁড়ান তো এখানে, আমার কেমন ডর লাগছে, তখনই আজ করলুম লোকটাকে যতই সাহসী ভেবেছিলুম ততটা হয়তো নয়। গেট বন্ধ করে ঝটপট ঘরে ঢুকে রামলাল একটু হেসে পড়ল, চোর গুন্ডা ডাকু তাদের সঙ্গে এক হাত লড়া যায় দাদাবাবু, কিন্তু হাওয়া বাতাসের সঙ্গে তো লড়া যায় না। অবাক হয়ে বলল, তার মানে? ও রামলাল, হাওয়া বাতাস ব্যাপারটা কি? হাওয়া বাতাস জানি জানি, সকলেরই খুব কৌতূহল হচ্ছে। আর একটু পরেই সবকিছুর অবসান ঘটবে। আজ কুসুমকলির ব্যাকস্টেজে সেই গল্পই বলবো যে সৈয়দ মুজতবা সিরাজের অলৌকিক গল্প হাওয়া বাতাস। অবাক হয়ে বলল, তার মানে? ও রামলাল, হাওয়া বাতাস ব্যাপারটা কি? রামলাল চোখ টিপে বলল, সে আছে, কর্তাবাবু যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না। রাত বিরাতে উনি বাড়ি না থাকলে ব্যাটা পেয়ে বসে। কেমন অস্বস্তি হয় ওর কথাটা শুনে। বললুম, কার কথা বলছো, খুলে বলো তো রামলাল। রামলাল ফের চোখ টিপে বলল, আছেন তো, মালুম হয়ে যাবে। হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই। দোতলার একটা ঘরে বসে ফের এক দফা চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি। রামলাল নিচের তলায় কিচেনে রাতের জন্য রান্না করছে এবং মাঝে মাঝে তার হেরে গলায় গানও শুনতে পাচ্ছি। হঠাৎ একটা বাতাস উঠল সনসনিয়ে। বাগানের দিকে যেন হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেল। তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি কাঁচ কাঁচ শব্দ শোনা যেতে লাগলো। ঘরের জানলার কপাটগুলো খটখট করে নড়তে লাগলো। আর সেই সময় গেল আলো নিভে। সারা এলাকা অন্ধকার হয়ে গেল দেখে বুঝলুম লোডশেডিং। কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে। তারপর সিঁড়িতে ধূপধাপ দুধদার শব্দ করে সে এসে হাজির হলো। হাঁফাতে হাঁফাতে বলল, কিচেনে হ্যারিকেন ছিল, খুঁজে পেলুম না, শিগগির মোম জ্বালুন দাদাবাবু। টেবিলের ড্রয়ার হাতড়ে মোমবাতি বের করে জেলে নিল। আশ্চর্য, বাতাসটা আর নেই। বললাম, কি ব্যাপার রামলাল, তুমি কি ভয় পেয়েছ? লাল কাচু মাচু মুখে হাসল, বলল, পাইনি, আবার পেয়েছিও। বুঝলেন দাদাবাবু, হাওয়া বাতাসের সঙ্গে এঁটে ওঠা মুশকিল। দেখুন না, গালটা এখনো বরফ হয়ে আছে। হাওয়া বাতাসের চোর বলে কথা। বিরক্ত হয়ে বলল, ধ্যাত তেরি, তোমার হাওয়া বাতাসের নিকুচি করেছে। তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না। রামলাল তেমনি চোখ টিপে রহস্যময় হেসে বলল, আছেন যখন এই বাড়িতে সব মালুম হয়ে যাবে। এখন কৃপা করে একটু কিচেনে এসে বসুন দাদাবাবু, ব্যাটা বড় জ্বালাচ্ছে। ওর কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে অস্বস্তি বেড়ে গিয়েছিল। তবে লোকটা গায়ে গতরে যেমন, সাহসের বেলায় মোটেও তেমনটি নয়। তাহলে
রান্নাও খাওয়া শেষ হলে ওপরের ঘরে শুতে এলো। আমি ওকে এ ঘরে শুতে বলতুম, কিন্তু কিছু বলার আগেই রামলাল নিজেই অনুরোধ করলো আমার ঘরেই মেঝেতে শুতে পারলে রাতে ঘুমটা তার হবে, নইলে নাকি ওই হাওয়া বাতাস তাকে ঘুমোতেই দেবে না। বাতাসের কি প্রাণ আছে? বাতাস কিভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে আমি ভেবেই পাচ্ছিলাম না। ততক্ষণে আলো এসেছে। মেঝেই শতরঞ্চের উপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করেছে। ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না, তাছাড়া ওই অস্বস্তি। বিছানায় শুয়ে টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটা পড়ার চেষ্টা করছি। এমন সময় আবার সেই উটকো বাতাসটা বাগানের দিকে সনসনিয়ে উঠল। তারপর জানালা খটখটিয়ে ঘরে ঢুকলো। জোরে ফ্যান চালিয়ে দিয়েছিলাম মশার অত্যাচারে। ভাবলুম ভালোই হলো, বাইরের এই হতচ্ছাড়া বাতাসটা এসে মশাগুলোর দফা রফা করুক। কিন্তু ফের সেই লোডশেডিং। তারপর বাঁশবনের কোঁচ কোঁচ আওয়াজের মধ্যে ক্রমশ যেন যন্ত্রণাকাতর মানুষের গোঙানি শুনতে পেল। কে যেন প্রচন্ড যন্ত্রণায় কোকিয়ে কোকিয়ে কাঁদছে। আমার গায়ে কাঁটা দিল। এ কখনো কানের ভুল নয়। তাছাড়া ঘরের ভেতর বাতাসটা দাপিয়ে বেড়াচ্ছে। চারদিকে বাইরে এবং ভেতরে প্রচন্ড হুলস্থুল চলছে। আমি কাঠ হয়ে পড়ে রইল। উঠে জানালা বন্ধ করার সাহসও হলো না। তারপর আচমকা নিচের তলায় প্রচন্ড শব্দে কি একটা পড়ে গেল শুনল। পড়ার বিকট ঝঞ্ঝট শব্দে বুঝি প্রকাণ্ড একটা কাঁচ ভেঙে ঘুরে গেল। আর চুপ করে থাকতে পারলুম না। ডাকলাম, রামলাল, রামলাল ওঠো, শিগগিরই ওঠো তো। অবাক হয়ে দেখি রামলাল কখন জেগে গেছে। সে ভারী গলায় বলল, চুপসে শুয়ে থাকুন দাদাবাবু, ও কিছু নয়। উঠে দাঁড়িয়ে বললুম, কি বলছো তুমি? নিশ্চয়ই নিচের কোনো ঘরের জানালা খুলে গেছে, ছবি টবি পড়ে ভেঙে গেছে। রামলাল বলল, ও হাওয়া বাতাসের কাণ্ড দাদাবাবু, চুপচাপ শুয়ে থাকুন। খাপ্পা হয়ে বললুম, নিকুচি করেছে তোমার হাওয়া বাতাসের। মামাবাবু এসে যদি দেখেন এভাবে আমরা বাড়ি পাহারা দিয়েছি, তোমারও চাকরি যাবে, আমিও মুখ দেখাতে পারবো না। ওঠো, চলো দেখি কি ভাঙলো। রামলাল অন্ধকারে বলল, আপনি গিয়ে দেখুন দাদাবাবু, আমি যাব না। রাগ হলে মানুষের সাহস বাড়ে। বালিশের পাশ থেকে টর্চ নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামবার সময় টের পেলুম বাতাসটা হঠাৎ থেমে গেছে। বাতাস বলা আর উচিত হবে না, একে ঝড় বলাই ভালো। শরৎকালে এমন ক্ষণিক ঝড় ভারী অদ্ভুত বটে। বছরের এ সময়টা ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগারে কয়েকদিন থাকে। কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট। তাছাড়া এক ফোঁটা বৃষ্টি নেই। আকাশ সারাদিন প্রায় নির্মেঘ ছিল, রাতেও তাই। আকাশ ভরা তারা ঝকমক করছে দেখছি। নিচের তলায় পৌঁছে মনে হলো, যাহ, চাবির গোছাটা আনতে ভুলে গেছি। মামাবাবু সব চাবির ডুপ্লিকেট দিয়ে গেছেন। বলে গেছেন প্রতিদিন সব ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নি। পরিচ্ছন্নতার বড় বাতি কোর। টর্চের আলো বসার ঘরে দরজার পড়তেই চমকে উঠলুম। দরজা হাট করে খোলা। মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলুম। যা ভেবেছি তাই। ঘরের দেয়ালে প্রকাণ্ড সব বিদেশি পেন্টিং টাঙানো ছিল। দাদামশাইয়ের মস্ত একটা ছবি ছিল। মহাপুরুষদের ছবি ছিল খান কতক। একটাও দেওয়ালে আর নেই। মুখ থুপড়ে নিচে পড়ে খান খান হয়ে গেছে সব কাঁচ। ফ্রেম পর্যন্ত ভেঙে গেছে। আরো অদ্ভুত ব্যাপার, সারা ঘরে যেন হুলস্থুল লড়াই করছে কারা। সোফাগুলো উল্টে পড়েছে। ডিভানটা কাত হয়ে রয়েছে। বইয়ের দুটো আলমারি টানাটানি করে স্থানচ্যুত করেছে কারা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপারটা দেখে। অবশ্য আঙুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকার ঘিরে ফেলল এবং তখন সচেতন হয়ে আবার বোতাম টিপল। উজ্জ্বল এক ঝলক আলো কোণের দিকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডে রক্ত ছলকে উঠল। সারা শরীর হিম হয়ে গেল যেন। কোণের মেঝে ও দেওয়ালে চাপ চাপ রং টাটকা রক্ত জল জল করছে। আর এক মুহূর্ত দাঁড়াবার বা ব্যাপারটা ভালো করে দেখার সাহস হলো না। তক্ষুনি ঘুরে কাঁপতে কাঁপতে এবং টলতে টলতে প্রায় দৌড়ে চলল। সিঁড়িতে আছাড় খেয়ে টর্চটাও গেল বিগড়ে। চেঁচিয়ে উঠল, রামলাল,
রামলাল! রামলাল মোম হাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বলল, কি হলো দাদাবাবু? ভাঙা গলায় অতি কষ্টে বললুম, নিচের ঘরে কাকে খুন করা হয়েছে। রামলাল আশ্চর্য, ফিক করে হাসল। আগের ভঙ্গিতে বলল, ও কিছু না, হাওয়া বাতাসের কাজ, চলে আসুন দাদাবাবু। সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর, কিন্তু সকালে দুরু দুরু বুকে নিচের সেই ঘরে গিয়ে আমি অবাক হয়ে দেখি রাতের সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্ন নেই কোথাও। কোথাও এক ফোঁটা রক্ত নেই, এতটুকু লাল দাগ পর্যন্ত নেই। তাহলে কি ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন? মোটেও না, একই স্বপ্ন দুজনে তো একসঙ্গে দেখা অসম্ভব। তাছাড়া রামলাল বলল, কর্তাবাবু বাড়ি না থাকলে এমনটা হয়, বাড়ির ছোট বড় সবাই তা জানে, তাই রাতের ঘটনা নিয়ে আপনার মতো কেউ মাথা খারাপ করে না। শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর দেখাচ্ছিল। অবিশ্বাস্য মনে হচ্ছিল রাতের ঘটনাগুলো। দিনমানে হাওয়া নেই, কেমন একটা গুমোট ভাব। বিকেল অবধি রামলালের সঙ্গে সে বসার ঘরে ক্যারাম খেললুম। তারপর রোদ কমে আসার সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল। রাত হলে এই বাড়িটা জেগে উঠবে, তাকে জাগিয়ে তুলবে এসে এক অদ্ভুত ঝোড়ো হাওয়া। বড় অবিশ্বাস্য লাগে। এ রাতে শোয়ার সময় মনে মনে ঠিক করেছিলুম, যা কিছু ঘটুক রামলালের মতো নির্বিকার থাকব। রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমাতে শুরু করলো, কিন্তু আমি জানি ঘটনা শুরু হলে সে জেগে যাবে। যথারীতি লোডশেডিং চলছে। বাইরে চারিদিকে একটা অস্বাভাবিক স্তব্ধতা, যেন মঞ্চের পর্দা ওঠার প্রতীক্ষায় স্থাবর জঙ্গম রুদ্ধশ্বাসে রয়েছে। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে আবার বাগানের দিকে সনসন শব্দ শুনতে পেলুম। অমনি একটা জেদ এসে গেল। নিচের ঘরটাতে কাল রাতে এক হত্যাকাণ্ডের শেষ দৃশ্যে উপস্থিত হয়েছিল। আজ গোড়া থেকে উপস্থিত থাকার ইচ্ছে পেয়ে বসল। পাছে রামলাল বাধা দেয়, তাই টর্চ নিয়ে চুপচাপ বেরিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো বাতাস হুলস্থুল বাঁধিয়েছে। সিঁড়িতে পা রাখা দায়, ঝড়ের ধাক্কায় টান খাচ্ছি শুধু। সিঁড়ি শেষ ধাপে নেমেই আলো ফেললুম বসার ঘরের দরজায়। নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না যা দেখলুম। ঘরের দরজাটা পুরনো এবং প্রকাণ্ড। মচমচ খটাংখট শব্দে দুটো কপাট খুলে গেল। বাতাসটা সনসন করে ঢুকে গেল তক্ষুনি। ভেতরে তোলপাড় শুরু হলো। এক লাফে নেমে ঘরে ঢুকে পড়ল। টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে বেটে একটা শরীর, মানুষেরই শরীর। পরনে প্যান্ট শার্ট আর মাথার টুপিও যেন আছে। সে একটা ছবি টেনে নামাচ্ছিল। আমার দিকে ঘুরল, মুখটা যেন চীনাদের মতো। সেই মুহূর্তে টর্চটা বিগড়ে গেল। আমি চেঁচিয়ে ডাকতে লাগলাম, রামলাল, রামলাল। তারপর টের পেলুম অসম্ভব ঠান্ডা হেম দুই হাতে কেউ আমার গলা টিপে ধরেছে। জ্ঞান হারানোর মুহূর্তেও রামলালকে ডাকার চেষ্টা করছিলাম। জ্ঞান হলে দেখি রামলালের বিষণ্ণ মুখ। সে আস্তে আস্তে বলল, শরীর ঠিক হয়েছে তো দাদাবাবু? প্রথমে ঘড়ি দেখে নিলুম, 12টা 25 বাজে। ঘরে উজ্জ্বল আলো, বিদ্যুৎ এসে গেছে। শরীর খুব ক্লান্ত। গলায় সেই ঠান্ডা স্পর্শটা এখনো লেগে আছে। দুঃস্বপ্ন নয়, যা ঘটেছে সবই সত্যি। তাহলে ব্যাপারটা রামলালকে বলতে যাচ্ছিলুম, সে বাধা দিয়ে বলল, চুপসে নিত করুন দাদাবাবু, বুঝলেন তো, হাওয়া বাতাসের ব্যাপারটা আর কি। এবারই কর্তামশাই কেনার পর প্রথম আমি খুব লড়ার চেষ্টা করেছিলুম, পারিনি। তবে কর্তামশাই এ বাড়িতে আর থাকতে চান না, বলে গেছেন ফিরে এসে বেচে দেবেন। বললাম, নিচের ঘরে একজন চীনা আমার গলা টিপে ধরেছিল। রামলাল বলল, চীনা নয় দাদাবাবু, জাপানি। শুনেছি ব্রিটিশ আমলে জাপানের সঙ্গে লড়াই বাঁধলে লোকটা নিজের পেটে ছোড়া মেরে আত্মহত্যা করেছিল। এ বাড়িটা ছিল তারই। তবে ব্রিটিশ সোলজাররা এসে লাশটাও বাঁশবনে ফেলে দিয়েছিল। তখনও নাকি ধরে প্রাণটা ছিল। এখনো রাত বিরাতে বাঁশবনে শুয়ে কাঁদে। চমকে উঠে বললাম, তাহলে সেই রক্তই দেখেছি,
হারাকিরির রক্ত। ফাইল তুলে রামলাল বলল, ছেড়ে দিন, আপনাকে বলেছিলাম দাদাবাবু, এসব নিয়ে মাথা ঘামাবেন না। হাওয়া বাতাস থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি হবে না, লড়তে গেলেই যত ঝামেলা, বুঝলেন তো? বুঝলুম। জাপানি ভদ্রলোক হারাকিরি করে মারা গেছেন বটে, এখনো ব্রিটিশদের উপর রাগটা মেটেনি। ওকে বুঝিয়ে দেওয়া দরকার এদেশ ছেড়ে ব্রিটিশরা কতকাল আগে চলে গেছে। আমার বিশ্বাস সেটা বুঝলেই উনি স্বদেশে চলে যাবেন।